ফার্স্ট হাফে এমবাপ্পে রেড কার্ড দেখলো, সেকেন্ড হাফে আলবাসের মানো সানচেজ। দুইটা ফাউলই একরকম ছিল। বল উইন করতে গিয়ে মোটামুটি পা ভাঙিয়ে দিয়েছিল একদম দুজনেই। পা ভাঙার প্রতিযোগিতার স্কোর ড্র হইলেও গোলের খেলায় জিতে গেছে রিয়াল মাদ্রিদ। ফার্স্ট হাফে আসানসিওর গোলটা বিল্ড আপে ফাউল হওয়ার কারণে গোলটা বাতিল হয়, কিন্তু তারপরেই কামাভিঙ্গার লং রেঞ্জের একটা শটের মাধ্যমে লিড নেয় রিয়াল মাদ্রিদ, এবং ওই লিডেই মোটামুটি খেলাটা মাদ্রিদের পক্ষে আসে। মাদ্রিদ এই খেলাটা এই একটা গোলেই জিতে। গত রাত্রে বার্সেলোনা জয়ের পরে এই রেসে টিকে থাকতে হলে মাদ্রিদের এই জয়টা একদম আবশ্যক ছিল। এমবাপ্পে রেড কার্ড পাওয়ার পরে হয়তো একটু মাদ্রিদ ফ্যানদের মনে শঙ্কা জাগছিল, কিন্তু সেকেন্ড হাফে করতো আর 5টা সেফ 10 জনের টিম নিয়ে এই একদম প্রাণপণ ডিফেন্স করে এই খেলাটা বার করে নিয়ে আসছে। কিন্তু টেবিল টপার দুইটা দলেরই লাস্ট 2টা ম্যাচ জিততে হয়েছে মোটামুটি কষ্ট করেই। কিন্তু এখানে যে কথাটা আসতেছে যে এমবাপ্পে কি কোপা দেলের ফাইনাল খেলতে পারবে কি না। অনেকেই বলতেছেন যে এটা অন্য কম্পিটিশন, লা লিগাতে রেড কার্ড খাওয়া, এটা কি অন্য কম্পিটিশনে কাজ করবে কিনা, বা ভিন্ন টুর্নামেন্টে কেন সাসপেনশন থাকবে, এটা একটু ক্লিয়ার করা যাক। লা লিগার যে রেড কার্ডের যে নিয়মটা আছে এটা দূর করার জন্য আমরা 2টা পয়েন্ট বলতে পারি। লা লিগাতে যদি সিরিয়াস কোনো রেড কার্ড অফেন্স হয় এবং 4 বা তার বেশি ম্যাচের জন্য ব্যান হয়, সেক্ষেত্রে লা লিগার রেড কার্ডের ব্যানটা অন্য টুর্নামেন্টেও থাকবে। যেমন এই সিজনে অ্যানহেল কোরেরার যে ব্যানটা ছিল, আপনি 2 নাম্বার বলতে পারেন। সুপার কাপে রেড কার্ড পাইলে সেটা পরবর্তী কম্পিটিশনেও ভ্যালিড থাকবে। যেমন এই সেজনই লাল কার্ডটা পাওয়ার পরে টুর্নামেন্টটা ভিন্ন হওয়ার পরেও কিন্তু সেজনই খেলতে পারে না। এই কারণে মাদ্রিদের তৃতীয় ম্যাচটা কোপা দেলের ফাইনাল হলেও এটা যদি কোনো সিরিয়াস অফেন্স হয় বা 4 ম্যাচের জন্য ব্যান হয়, সেক্ষেত্রে কোপা দেলের ফাইনাল এমবাপ্পে খেলতে পারবে না। এটা শুধুমাত্র বলার মতো বা ক্লিয়ার করার জন্য বলছিলাম। আমরা নিজেও চাই না এমবাপ্পে না খেলুক, কারণ এই খেলাটা যদি একটু কম্পিটিশন না হয়, সেক্ষেত্রে এল ক্লাসিকোর মজাটা আসবে না, ওই যে ফিলটা ওটা আসবে না হয়তো বা। এবার আসি বার্সা এবং লেগানেসের খেলাটা নিয়ে। ফার্স্ট হাফে কোনো প্রকার ওয়ান টার্গেট শট ছাড়াই শেষ করা হয়েছে ফার্স্ট হাফ, কিন্তু সেকেন্ড হাফের শুরুতে লিড পাইছে বার্সেলোনা। মিডফিল্ডে বলটা উইন করে মাটিতে বসে সামনের দিকে ঠেলে দিয়েছিল মার্টিন। রাফিনার ক্রস ক্লিয়ার করতে গিয়ে লেগানাসের ওন গোল। আমাদের আফসোসটা থাইকে যাবে ফার্মিনার মিসটা। বক্সের ভিতরে এরকম একটা টাইট স্পেসে অসাধারণ ফুটওয়ার্কে 3 জন লোকের ড্রিবল করার পরে গোলের বাইরে একটা শট, তাও ওই ফাঁকা স্পেসে একদম ক্লোজ রেঞ্জ থাইকা। সেকেন্ড হাফে ফ্র্যাঙ্কি নামার পরে বার্সা খেলাটা অনেকটাই কন্ট্রোল করছিল। একবার বিপদেও পড়ছে, একবার অফসাইড হয়েছে, আরেকবার ফিনিশিং না হওয়ার রক্ষা। শেষে ইনিগোর ট্যাকেলটা লিডটা বাঁচাইছে আমাদের। এখানে ইনিগোর যে ট্যাকেলটা আছে, এই ট্যাকেলটা নিয়ে এত হাইপ হওয়ার পিছনে কিছু কারণ আছে। আপনি যদি ফুটবল মাঠে ফরওয়ার্ড আর সিবির যে পার্থক্যটা আছে, এটা আপনি মাঠের খেলা দেখলে বুঝতে পারেন। আসলে একটা ফরওয়ার্ড যেখানে শুধুমাত্র গোল করলে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারে, সেখানে বিপরীত চিত্র হয় সিবিদের জন্য। সিবিরা জান প্রাণ দিয়া গোল বাঁচায়, কিন্তু পুরো লাইমলাইটটা কায়রা নেয় ফরওয়ার্ডরা। এখানে আরও একটা মিথ প্রচলিত আছে, একটা সিবি পুরো মৌসুমে ডিসেন্ট পারফর্ম কইরাও মানুষের মনে রাখার মতো নির্দিষ্ট একটা মুহূর্ত দিতে ব্যর্থ হইলে ওই ফুটবল পাড়ায় এটা নিয়ে কোনো প্রকার আলোচনা বা হাইপ একেবারে হয় না। তাহলে হাইপ পাইতে হলে কী করতে হবে? খুবই সহজ হিসাব। ডিফেন্ডারদের হাইপ পাইতে হলে একটা মুভমেন্ট বর্ন করতে হবে। ডিফেন্ডার হিসেবে বড়সড় শাট আউট পাইতে গেলে গুরুত্বপূর্ণ মুভমেন্টে, ইম্পর্ট্যান্ট স্টেজে, বিগ ম্যাচের প্রেশারের সলিড পারফরমেন্সের সাথে তাৎপর্যপূর্ণ একটা মুভমেন্ট বর্ন করতে হবে। তবেই সে পাইবে আলোড়ন মাতামাতি বা ভুরি ভুরি প্রশংসা। ইনিয়াগো মার্টিনেজের কনসিডেন্সি বার্সা ফ্যানরা জানে। এই ফ্লিকের এই সিস্টেমে ব্যাকলাইনে লিডারশিপ বহনকারী একমাত্র প্লেয়ার, একজন মডার্ন সেন্টার ব্যাক, যার বল ডিস্ট্রিবিউশন ও অফসাইডের জালটা ও খুব ভালো করে বিজাইতে পারে। এক কথায় ইন্টেলিজেন্ট। ইনিয়াগোর অ্যাবসেন্ট বার্সেলোনা অনেকবার ভোগাইছে। তিনি লেগান্সের বিপক্ষে এই ম্যাচে যা করছে সেটা এক প্রকার একটা মোমেন্ট ছিল, লিগ ডিসাইডিং ট্যাকেল ছিল। এইভাবে বাঁচানোর কাজ হয়তো অতীতে আরও অনেকবার করছে, কিন্তু আজকে একটা স্মরণীয় হয়ে থাকবে। আপনি যদি এই বিষয়ে আরেকটু কথা বলেন, আপনি বলতে পারেন ফুটবল কিন্তু দলীয় খেলা। ডাগ আউটে ম্যানেজার হিসাবে যতই অ্যাটাকিং ডিএনএ ধারণ করা ফ্লিক থাকুক না কি জন্য, অ্যাটাকের অফডে যাবেই। এমন একদিন আসবে যেদিন রাফিনার শটটা জাল খুঁজে পাবে না, ইয়ামালের চান্স ক্রিয়েশন হয়তো বা স্বয়ংসম্পূর্ণ হবে না, বা হইলে হয়তো বা লেভানডস্কি ওইটার কাজে লাগাইতে পারবে না। লাস্ট যে লেগান্সের ম্যাচটা হয়েছে, এইটাই এর বড় একটা উদাহরণ। উঠতে থাকা বার্সা অ্যাটাক ছিল পুরোপুরি একদম নিস্তেজ, গোল এনে দিতে পারতেছিল না। ম্যাচের যে গোলটা, এটা ওন গোলে হয়েছিল। এই
এক গোলের লিড ঠেকাইতে আর বাঁচাইতে পুরো সময়টা যে লোকটা নিজের সর্বস্ব দিছে সেটা হলো ইনিয়াগো মার্টিনেজ। 7টা ক্লিয়ারেন্স, 2টা ট্যাকেল, 5টা ডুয়েল জিতছে, এগুলো স্রেফ আজকের ম্যাচের রিসেন্ট স্টেটস একটা। কিন্তু 92 মিনিটে সে একটা ব্লক, এই একটা মোমেন্টই বার্সার এই 2টা পয়েন্ট থেকে বঞ্চিত করতে পারতো, কিন্তু এটা হইতে দেয় না ইনিয়াগো মার্টিনেজ যখন বার্সায় আসছে, বাকি 10টা বার্সা সাইনিংয়ের মতো সে কোনো লাইমলাইটে ছিল না, তাকে নিয়ে ওইরকম কথাও হইতেছিল না, ওইরকম আশা ছিল, কিন্তু লা লিগায় সে একজন কনসিস্টেন্ট পারফরম্যান্স ছিল। কিন্তু দিন শেষে ফ্রি সাইনিং হওয়ার ক্ষেত্রে ওইটারে সবাই জাস্ট একটা মানি সেভিং স্কোয়াড অপশন হিসেবে ভাবছে। কিন্তু ওই যে বললাম যে একটা মোমেন্টাম বন্ড দেওয়া লাগে, এই মোমেন্টামটা লাস্ট খেলায় ইনিয়াগো মার্টিনেজ বন্ড করছে, নিজের মূল্যহীনতারে বুড়ো আঙ্গুল দেখায় একদম সে বুঝাইয়া দিচ্ছে সে বার্সেলোনার জন্য অমূল্য সম্পদ। এই সব কিছুর মাঝে স্যার অ্যালেক্স ফার্গুসনের একটা কথা মনে পড়ে যে অ্যাটাক উইন্স ইউ গেমস, ডিফেন্স উইন্স ইউ টাইটেল। তো এই সব কিছুর পরে আমরা যখন 3 পয়েন্ট নিয়ে টেবিলের টপে আসি, তখন আমরা একটু যদি লিগ টাইটেল নিয়ে কথা বলি, আমরা 4 পয়েন্টের একটা গ্যাপ নিয়ে লিগের টপে আসি। সিজনের একটা লম্বা সময় পর্যন্ত লা লিগা জেতার সম্ভাবনা ছিল 3টা মোড়লের। এক পর্যায়ে বার্সা, রিয়াল আর অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে এমন একটা অধারাবাহিকতা দেখা গেছে যে মনে হইতেছিল তারা প্রতিযোগিতায় লাগছে যে তারা লিগ টাইটেল জিতবে না। বলচেক সেজনি আর স্প্যানিশ সুপার কাপ, অধারাবাহিকতার যে ধারাটা ছিল সেখান থেকে বেরিয়ে আসার প্রত্যাবর্তন শুরু হয়েছে এখান থেকে। এরপর লিগে যেমন ধারাবাহিক ছিল, তেমনি ইউসিএলে এক করে আমরা এখন কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে, প্রথম লেগের পরে আমরা একটা পাস সেমিতে দিয়ে রাখছি অলরেডি। এখন ক্যালকুলেটেবলি বার্সার টাইটেল জেতার যে 2 রাইভাল আছে, রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ, ওদের মাঝে যে জিনিসটা নাই সেটা হলো মোমেন্টাম। খেলাধুলায় মোমেন্টাম জিনিসটা সবচেয়ে বড় একটা এক্স ফ্যাক্টর। আজকের সিচুয়েশনটা এমন হয়েছে, যদি বার্সার লিগ হারতে হয় সেক্ষেত্রে বার্সারা তো ম্যাচ হারতেই হবে, পাশাপাশি রিয়াল এবং অ্যাটলেটিকোরে সব ম্যাচ জিততে হবে। কিন্তু বর্তমানে রিয়াল মাদ্রিদ আর অ্যাটলেটিকোর অবস্থা এইরকম যে ওরা ওদের খেলা দেখলেই মনে হতেছে যে ওরা পয়েন্টটা কোনো না কোনোভাবে হারাবে, ম্যাচটা বের করে আনতে পারবে না। আর এদিকে ভালো ফর্ম, ধারাবাহিকতা আর মোমেন্টাম, এই সব কিছুর জন্য বার্সা আজকে 3টা পয়েন্ট এখান থেকে নিয়ে আসা টেবিলের টপে আছে। অর্থাৎ বার্সার বর্তমান যে ফর্ম আছে, এই ফর্ম দেখে ওদের খেলার উপর এতটুকু ভরসা করাই যায় যে এরা হারবে না। এই সিজনের এরকম একটা স্টেজে আসছে বার্সার ফর্মের সাথে অন্যদের ফর্ম আপনি পার্থক্য করলেই বোঝা যায় যে কোনো অঘটন যদি না ঘটে সেক্ষেত্রে লা লিগা শিরোপা কাতালোনিয়ায় ফিরতেছে। কিন্তু হ্যাঁ, লাস্ট ম্যাচের ভোগান্তি দেখে আমরা বলতেই পারি যে ট্রফি জেতার রাস্তায় আসলে সব ম্যাচগুলো একরকম হবে না। কিছু ম্যাচ খারাপ খেলতেই হবে, কিছু ম্যাচ খারাপ খেলেই জিতবে, কিছু ম্যাচ একদম দাঁত চিপকায় চাইপা লিড ধরে রেখে ম্যাচ জিতে নিয়ে আসতে হবে। দিন শেষে জয়টাই লেখা হবে পয়েন্ট টেবিলে। নট দ্য বেস্ট পারফরমেন্স, বাট উইন ইজ এ উইন।